রাত যখন গভীর হয়, শহরটা যখন ক্লান্তিতে তার যান্ত্রিক চোখ বোঝে, তখন কিছু ঘরের আলো নেভে না। দিশার ঘরটা এখন সেই বিরোহী আলোর কেন্দ্রবিন্দু। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভিতরে দিশা যেন তার নিজের স্মৃতির সাগরে ডুবে যাচ্ছে। ভালোবাসা যখন চলে যায়, সে কেবল একজন মানুষকে নিয়ে যায় না, সে নিয়ে যায় রাতের ঘুম, দুপুরের খিদে, আর বেঁচে থাকার সেই সহজ আনন্দটুকুও। দিশার পৃথিবী এখন কেবল ওই 14 ইঞ্চির ল্যাপটপ স্ক্রিন আর মুঠোফোনের গ্যালারিতে জমা হওয়া কিছু স্ক্রিনশটে সীমাবদ্ধ। ডিজিটাল যুগের প্রেম ভাঙার যন্ত্রণাটা বড্ড অদ্ভুত। মানুষটা সামনে নেই, কিন্তু তার ফেলে যাওয়া টেক্সটগুলো প্রতি মুহূর্তে এক অদৃশ্য ধারালো ছুরির মতো বুকের পাঁজরে আঘাত করে। বিষণ্ণতা এখন আর কেবল শব্দ নয়, দিশার ঘরের নীল আলোটার মতো তা এখন দৃশ্যমান। না, অর্ণব না, এটা আয়েশার মেসেজ। আবার সেই এক কথা, কেমন আছিস, কি খেয়েছিস, একটু কথা বলবি? কেন কেন লোকে বোঝে না আমি একা থাকতে চাই? এই একাকিত্বটাই এখন আমার একমাত্র সঙ্গী। সবাই কেন সান্ত্বনা দিতে আসে আমাকে? কার জন্য এত সান্ত্বনা? যে নেই তার জন্য, নাকি নাকি যে মরেও বেঁচে আছে তার জন্য? দিশা একটি পুরনো ভয়েস নোট প্লে করে। শোনো দিশা, অনেক ভেবে দেখলাম আমাদের এই সম্পর্কটা নিয়ে আমি আর শিওর হতে পারছি না। মা কুহেলিকে পছন্দ করেছেন, ওর ফ্যামিলি স্ট্যাটাস আমাদের সাথে যায়। আর সত্যি বলতে কি, কুহেলি আমার ক্যারিয়ারের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আমাদের 3 বছরে যা ছিল, ওটা সম্ভবত ইমোশনাল একটা ভুল ছিল। ম্যাচুরিটি এলে বুঝবে। ভালো থেকো। দিশা ফোনের স্ক্রিনটা বন্ধ করে বিছানায় সজোরে আছাড় মারে। ভুল? 3টে বছর, 1095টা দিন আমরা কি তবে একটা দীর্ঘ ভুলকে লালন করেছি অর্ণব? যে ছেলেটা কফি শপে বসে বলেছিল তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার, সে আজ নিজের ক্যারিয়ারের আলো খুঁজতে অন্য কারোর হাত ধরলো। আর আমি এখনো এই বদ্ধ ঘরে তোমার সেই মিথ্যে প্রতিশ্রুতিগুলোর হাড়গোড় গুনে চলেছি। প্রতিটি কোণ থেকে তোমার গলার আওয়াজ ভেসে আসে। এই ঘরের প্রতিটি বালিশ জানে কত রাত আমি তোমার অপেক্ষায় জেগে থেকেছি। আজ আমি সেই প্রতীক্ষারই কয়েদি। দিশা, এ কি অবস্থা তোর? ঘরটা যেন একটা অন্ধকার কবরের গুহা বানিয়ে রেখেছিস। পর্দাগুলো পর্যন্ত টানিসনি? 3 দিন হয়ে গেল তুই অফিস আসছিস না, ফোনটাও সাইলেন্ট করে রাখিস। এইভাবে নিজেকে শেষ করার মানেটা কি বলবি? চলে যাচ্ছে তো আয়েশা, সময় তো কারোর জন্য থেমে নেই। তোরা কেন বারবার আসিস বলতো? আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, আমার নিজের যন্ত্রণায় আমি একলাই পুড়ছি। তুই করছিস না, কিন্তু তোর এই নিস্তব্ধতা সেটা আমাদের পাগল করে দিচ্ছে। দিশা, আয়নার সামনে গিয়ে একবারও দাঁড়িয়েছিস? চোখের নিচে কালি, বসে গেছে গাল। অর্ণব কি চেয়েছিল তুই এমন হোস? আচ্ছা, ও তো দিব্যি মুভ অন করে গেছে। এই তো কাল রাতেও ও কোহেলির সাথে সেই নতুন চাইনিজ রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দাঁত গেলিয়ে ছবিও দিয়েছে। আর তুই এই নরকে বসে নিজের উজ্জ্বল ক্যারিয়ারটা ডাস্টবিনে ফেলছিস। ও পারছে কারণ ও কোনো দিন ভালোবাসেনি আয়েশা। ওর কাছে ভালোবাসা মানে ছিল সির্ফ একটা কমফর্ট জোন। আর আমার কাছে ও ছিল আমার অস্তিত্ব। আমার কি অপরাধ ছিল? হ্যাঁ, আমি তো শুধু ওর পাশে থাকতে চেয়েছিলাম। ওর ক্যারিয়ারের স্ট্রাগল, ওর পারিবারিক অশান্তি সব আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। শেষমেশ ও যখন দাঁড়িয়ে গেল, ও আমাকেই সরিয়ে দিল। হ্যাঁ, কারণ আমি নাকি এখন ওর ক্যারিয়ারের জন্য হেল্পফুল নই। দেখ, ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দিয়ে অস্তিত্বহীন হয়ে যাওয়া নয় রে দিশা। তুই ওকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছিস। চল একবার বাইরে থেকে ঘুরে আসি, গঙ্গার হাওয়া খেলে মনটা একটু হালকা হবে। না আয়েশা, ওসব নাটক আর ভালো লাগে না। আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। দরজাটা টেনে দিয়ে যা।
দিশার মা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিলেন। তার একমাত্র মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একটা স্বার্থপর মানুষের জন্য। এটা কোনো মায়ের পক্ষে সহ্য করা কঠিন। তিনি বুঝতে পারছেন যুক্তির কথা বা বকাবকিতে দিশা ফিরবে না। ওর ক্ষতটা অনেক গভীর। ওর এখন প্রয়োজন এমন এক আশ্রয় যা নিঃশব্দ হবে কিন্তু পরম শান্তিতে ভরা। দিশার মা তখন একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি ফোন করলেন দেশের বাড়িতে। আরে মিঠু, বল। হ্যাঁ মা, বলি দিশার অবস্থা না একদম ভালো না। খাওয়া দাওয়া ছেড়ে মেয়েটা আমার দিন রাত অন্ধকার ঘরে বসে থাকে। আমি যে আর সামলাতে পারছি না। আপনি কি একবার আসতে পারবেন? ও শুধু আপনার কথাই শুনবে। ছোটবেলা থেকে তো ও আপনারই ন্যাওটা ছিল বলুন। ওর একটা বড় আশ্রয়ের দরকার মা, না হলে মেয়েটা আমার পাগল হয়ে যাবে। ঠাম্মি, তুমি এই প্রখর গরমে হঠাৎ গ্রামে সব ছেড়ে এখানে? মা, তুমি ঠাম্মিকে কেন খবর দিয়ে আনালে? ওনার শরীর তো ভালো না। না রে, মা নিজে থেকেই আসতে চাইলেন। বললেন অনেক দিন তোকে দেখেন না, তুই কি তোর ঠাকুমাকেও ফিরিয়ে দিবি? কেন রে দিদি ভাই? বুড়ি ঠাকুমা গ্রামে পচে মরছিল। ভাবলাম নাতনির হাতের রান্না খেয়ে কয়েকদিন কাটিয়ে যায়। তা তোর কি খুব অসুবিধা হবে? আমি থাকবো না বেশি দিন। না না, তা নয়। আসলে আমার শরীরটা মানে মানে ওই মনটা ইদানিং ভালো যাচ্ছে না ঠাম্মি। আমি হয়তো তোমাকে সেরকম সময় দিতে পারবো না। আমি জানি রে দিশা, সব জানি। তোর কিছু বলতে হবে না। তুই শুধু আমার পাশে একটু বস। জীবনটা বড্ড বড় রে, তাকে ছোট একটা ঘরে আটকে রাখিস না। ঠাকুমা আসার পর দিশার জীবনে কোনো ম্যাজিক হলো না ঠিকই, কিন্তু পরিবেশটা পাল্টে গেল। ঠাকুমা তাকে জ্ঞান দিলেন না, কেন ব্রেকআপ হয়েছে বা অর্ণব কেন খারাপ সেসব নিয়ে একটি কথাও বললেন না। তিনি কেবল দিশার পাশে বসে ধীরে ধীরে সবজি কাটলেন, কখনো পুরনো দিনের গান গুনগুন করলেন, আর মাঝে মধ্যে দিশার চুলে বিলি কেটে দিলেন। দিশা লক্ষ্য করল ঠাকুমার উপস্থিতিতে একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে। সেটা দিশার একাকিত্বের মতো হাহাকার নয়, বরং একটা গহীন অরণ্যের মতো প্রশান্তি। আচ্ছা ঠাম্মি, তুমি কি জীবনে কোনোদিন কাউকে খুব গভীরভাবে ভালোবেসেছিলে? মানে ওই দাদুর বাইরেও কি কেউ ছিল তোমার জীবনে? সে অনেক কাল আগের কথা দিদি ভাই। তখন পৃথিবীটা এখনকার মতো এত ছোট ছিল না। ভালোবাসা ছিল চিঠির ভাঁজে, চোরের মতো চোখের পলকে। হারানোর যন্ত্রণা তখনও ছিল, এখনো আছে। শুধু সহ্য করার ধরনটা আমাদের সময় একরকম ছিল, এখন আরেক রকম। আমার খুব কষ্ট হচ্ছে ঠাম্মি। অর্ণব আমাকে কুহেলির জন্য সরিয়ে দিল, জানো তো। আমার মনে হচ্ছে আমি বোধহয় ওর কাছে যথেষ্ট সুন্দরী ছিলাম না, জানো তো। আমি 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 বোধহয় ওর যোগ্য ছিলাম না। নিজেকে মাঝে মাঝে খুব তুচ্ছ মনে হয়, জানো তো। শোনো দিশা, আকাশের চাঁদ যখন মেঘে ঢাকা পড়ে, তার মানে এই নয় যে চাঁদের আলো কমে গেছে। চাঁদ নিজের জায়গাতেই আছে, কেবল একটা কালো মেঘ সামনে এসে দাঁড়িয়েছে। মেঘটা সরে গেলেই সে আবার উজ্জ্বল। অর্ণব তোর জীবনের সেই মেঘ, যে তোর নিজের ভেতরের আলোটাকে আড়াল করে দিয়েছে। তোকে এখন ওই মেঘটা সরানোর পথ খুঁজতে হবে। কান্নায় মেঘ কাটে না দিদি ভাই, কাটে সংকল্পে। কিন্তু কিভাবে? আমার তো সব পথই বন্ধ মনে হচ্ছে। তবে শোন, তোকে একটা গল্প বলি। আজ থেকে 60 বছর আগের এক মেয়ের গল্প, যে মেয়েটা তোর মতোই একদিন
সব হারিয়ে স্টেশনে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল কেবল একটা ঝোলা আর কিছু ভাঙা স্বপ্ন, কিন্তু সে হার মানেনি। সেই মেয়েটার নাম ছিল উর্মিলা। দিশা মন্ত্রমুগ্ধের মতো ঠাকুমার চোখের দিকে তাকালো। যে চোখ দুটোতে এতক্ষণ শুধু মমতা ছিল, সেখানে এখন যেন এক নতুন যুদ্ধের কাহিনী উকি দিচ্ছে। ঠাকুমার গলার আওয়াজটা যেন পাল্টে যাচ্ছে। শুরু হলো এক নতুন যাত্রা, বর্তমানের এই অন্ধকার ঘর থেকে 60-এর দশকের সেই শান্ত গ্রাম আর অনিশ্চিত প্রেমের মেঠো পথের বাঁকে। দিশার বারান্দায় রাখা রজনীগন্ধার ঘ্রাণ যেন মুহূর্তের মধ্যে বদলে গিয়ে এক অদ্ভুত সোঁদা মাটির গন্ধে রূপান্তরিত হল। দিশা দেখল তার সামনে বসে থাকা 75 বছর বয়সী বৃদ্ধা ঠাকুমার কোচকানো চামড়ার নিচ থেকে যেন অন্য এক তেজ উকি দিচ্ছে। ঠাকুমার চোখের মণি দুটো কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, যেন তিনি এখন আর এই আধুনিক ড্রয়িং রুমে নেই। সময় দ্রুত পিছিয়ে যাচ্ছে। যান্ত্রিক শহর ছাড়িয়ে ইন্টারনেটের দুনিয়া পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি 1960 সালের এক শান্ত নিভৃত গ্রামে, যেখানে প্রেম ছিল ধৈর্যের আর বিচ্ছেদ ছিল আজন্ম হাহাকারের। 1960 সাল? তখন তো দেশ স্বাধীন হওয়ার পর মাত্র 1 যুগ পার হয়েছে। রেডিও ছিল তখন একমাত্র সঙ্গী, তাই না ঠাম্মি? তোমার সেই গ্রামের বাড়ি, তোমার সেই 18 বছর বয়স, আচ্ছা কেমন ছিল সেই দিনগুলো? তখন পৃথিবীটা এত দ্রুত চলতো না রে দিশা। মানুষের মনে পাহাড়ের মতো ধৈর্য ছিল। আমরা একটা চিঠির উত্তরের জন্য 1 মাস অপেক্ষা করতাম। আমাদের গ্রামের সেই চড়ক মেলা, আজও চোখ বুঝলে আমি নাগরদোল্লার ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর বাতাসা বিক্রির হাঁক শুনতে পাই। সে এক অদ্ভুত মায়াবী সময় ছিল। চৈত্র মাসের তপ্ত দুপুর, মান্দারপুর গ্রামের মেলা বসেছে বিশাল বটতলার নিচে। উর্মিলা তার সখীদের সাথে মেলায় এসেছে। পরনে সাদা শাড়ি, চওড়া লাল পাড়, মাথায় একটা বুনো ফুল গোজা। ভিড়ের মধ্যে উর্মিলা কেমন যেন অন্যমনস্ক। সে নাগরদোলা বা জিলিপির দোকানে ভিড় না করে মেলার এক নির্জন কোণে সরে এলো, যেখানে কিছু ছাতিম গাছ ছায়া দিয়ে রেখেছে। আর ঠিক সেখানেই সে তাকে প্রথম দেখল। লোকটা ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে কি দেখছে? সবার হাতে জিলিপি, খেলনা আর মাটির পুতুল, অথচ ওর হাতে একটা কাঠের বোর্ড আর ছড়ানো ছিটানো রং তুলি। পাগল নাকি? নাকি অন্য কোনো দেশ থেকে এসেছে? আরে আরে 1 মিনিট, নড়বেন না ওইভাবে। ঠিক ওইভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন তো একটু। আপনার ওই চুলে গোজা বুনো ফুলটা রোদে বড্ড মায়াবী দেখাচ্ছে। আমার স্কেচটা প্রায় শেষ। আপনি আপনি আমার ছবি আঁকছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। কে আপনি? সাহস তো কম নয় আপনার। নমস্কার, আমি সুবীর। মানুষ আমাকে শিল্পী বলে গালি দেয়, আবার কেউ কেউ হয়তো একটু আধটু ভালোবাসে। আমি এই গ্রামের পাশের জমিদারের আত্মীয় হতে পারি, কিন্তু আমার পরিচয় এই তুলি আর এই ক্যানভাস। তা আপনার নামটা জানা যাবে নাকি ছবির নিচে অচেনা অভিমানী বালিকা লিখে রাখবো? নাম জেনে কি হবে? আমি মেলা দেখতে এসেছি, কারোর খাতার ছবি হতে নয়। আপনি বরং অন্য কিছুর ছবি আঁকুন। মেলা তো সবাই দেখে উর্মিলা দেবী, কিন্তু মেলায় এই হাজারো মানুষের ভিড়ে আপনার চোখের ওই গভীর লুকিয়ে থাকা উদাসীনতাটা কতজন দেখে? আমি শিল্পী, আমি বাইরের কোলাহলটা দেখি না, মানুষের ভেতরের নিস্তব্ধতাটাই দেখি। এই নিন, ছবিটা শেষ হয়নি, তবে আপনার ওই অবাধ্য চুলের অবয়বটা আমি ধরে নিয়েছি। এটা আপনার কাছেই রাখুন। সেই শুরু। সুবীরের আঁকা সেই স্কেচটা উর্মিলা বাড়িতে লুকিয়ে রেখেছিল তার সবচেয়ে প্রিয় গল্পের বইয়ের ভাঁজে। এরপর থেকে প্রতিটি বিকেল যেন এক প্রতীক্ষার নাম হয়ে দাঁড়াল। পুকুর ঘাটে কলসি ভরতে গিয়ে বা গ্রামের ভাঙা লাইব্রেরির কোণে তাদের দেখা হতো।
সুবীর আসত নতুন কোনো ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট নিয়ে, আর উর্মিলা নিয়ে যেত তার মনের গহীনের সব না বলা কথা। সুবীর তাকে শেখালো কিভাবে আকাশের রঙের বিবর্তন দেখতে হয়, কিভাবে বৃষ্টির শব্দের ভেতর সুর খুঁজতে হয়। জানিস দিশা, তোর অর্ণব তোকে 1 সেকেন্ডে মেসেজ করে ব্রেকআপ করেছে। আর সুবীর আমাকে তখন একটা আস্ত ল্যান্ডস্কেপ এঁকে উপহার দিয়েছিল, যার এক কোণে খুব ছোট্ট করে লেখা ছিল, তুমি না থাকলে এই দিগন্তটা বড্ড ফ্যাকাশে আর মূল্যহীন। সেই যুগে ওই একটা লাইনই ছিল কয়েক হাজার টেক্সট মেসেজের চেয়েও বেশি শক্তিশালী। ওর চোখে আমি নিজের গুরুত্ব দেখতে পেতাম, যেটা তুই অর্ণবের চোখে শেষ 1 বছর হয়তো দেখিসনি। তারপর কি হলো ঠাম্মি? ও কি কোনোদিন সরাসরি তোমাকে ভালোবাসার কথা বলেছিল, নাকি সবটাই ছিল ওই রং আর ছবির আড়ালে? বলেছিল রে, একদিন কালবৈশাখীর আগের সন্ধ্যায় গুমোট গরমে কদম গাছের নিচে আমরা দাঁড়িয়েছিলাম। আকাশে মেঘ জমছিল। ও আমার দিকে তাকিয়ে হঠাৎই খুব কাঁপা গলায় বলেছিল, উর্মি, ছবি এঁকে আমি হয়তো খুব বেশি রোজগার করতে পারি না ঠিকই, আমার ঘর হয়তো আসবাবপত্রে ভরবে না, কিন্তু আমার প্রতিটা ক্যানভাসে আমি তোমাকেই রাখবো। তুমি কি আমার সে আগোছালো ঘরটাকে একটু রঙিন করে দেবে? সুবীর, আমি তো শুধু তোমার ওই রং তুলির বাক্সটাই চিনি। তোমার দারিদ্র্য বা তোমার ঐশ্বর্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার শিল্পী সত্তাটাই আমার পৃথিবী। আমি থাকব তোমার সাথে, ঝড়ে বৃষ্টিতে, চিরকাল। কিন্তু জীবন তো কোনো ক্যানভাসে আঁকা সুন্দর ছবি নয় যে শিল্পী চাইলেই মনের মতো রং দিয়ে সাজিয়ে নেবেন। বাস্তবের রং অনেক সময় ধূসর আর নিষ্ঠুর হয়। সুবীর ছিল এক উচ্চবিত্ত রক্ষণশীল পরিবারের ছেলে, যাদের কাছে শিল্পী মানেই ছিল এক ধরনের ভবঘুরে আর বেকার মানুষ। আর উর্মিলা ছিল এক সাধারণ স্কুল মাস্টারের মেয়ে। ঝড়ের মেঘ তাদের প্রেমেও ঘনিয়ে আসতে দেরি হল না। লোকমুখে চাউর হয়ে গেল তাদের সম্পর্কের কথা। একদিন বিকেলে সুবীর খুব বিমর্ষ হয়ে এলো। খবর এলো সুবীরের বাবা তার বিয়ে ঠিক করেছেন শহরের এক বড় জমিদার বাড়ির মেয়ের সাথে। সুবীরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হয় তাকে এই আঁকাআঁকি আর উর্মিলাকে ছাড়তে হবে, না হলে তাকে ত্যায্যপুত্র হয়ে ঘর ছাড়তে হবে। সেই সময় ত্যায্যপুত্র হওয়ার অর্থ ছিল সামাজিক মৃত্যু। ও কি প্রতিবাদ করেনি? ও কি তোমার জন্য একটুও লড়েনি ঠাম্মি? ও কি স্যার মেনে নিল সবকিছু? লড়েছিল দিশা, অনেক লড়েছিল, কিন্তু সব লড়াইয়ের শেষটা তো জয়ের হয় না। সুবীরের মা ছিলেন শয্যাশায়ী, আর সুবীর ছিল তার একমাত্র সন্তান। আবেগের এক অদৃশ্য জালে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছিল। একদিকে তার মায়ের প্রাণ, আর অন্যদিকে আমার ভালোবাসা। সুবীর ওর পরিবার আর আমার মাঝখানে দাঁড়িয়ে প্রতিদিন তিলে তিলে পিষ্ট হচ্ছিল। আমি দেখছিলাম ওর হাতের তুলিগুলো শুকিয়ে যাচ্ছে, ওর চোখের সেই উজ্জ্বলতা ম্লান হয়ে যাচ্ছে। সেই শেষ দেখা, মান্দারপুর স্টেশন। রাত তখন প্রায় শেষ, ভোরের আলো ফোটার অপেক্ষায় পৃথিবী। স্টেশনের সেই টিমটিমে তেলের আলোর নিচে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে। কারো চোখে জল নেই, কারণ কান্নার চেয়েও বড় এক বিশালাকার পাথর যেন তাদের বুকের ওপর চেপে বসে আছে। কথা বলার শক্তিও যেন হারিয়ে গেছে। উর্মি, আমি পারলাম না। আমি খুব দুর্বল একটা মানুষ। মার প্রাণটা যে আমার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে।
তুমি তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাকে দেওয়া একটা কথাও রাখতে পারলাম না উর্মি, একটা কথাও রাখতে পারলাম না। ক্ষমার কিছু নেই সুবীর। আমি তোমাকে ভালোবেসেছি তোমার প্রতিভাকে সম্মান করে, তোমার ওপর কোনো দাবি বা বোঝা চাপানোর জন্য নয়। তুমি চলে যাও সুবীর, তোমার মার কাছে ফিরে যাও। তার বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় সত্য। এই নাও, এটাই আমার আঁকা শেষ ছবি। এরপর আমি আর কোনোদিন একটাও ছবি আঁকবো না উর্মিলা, কারণ আমার জীবনের সব রং তো তোমার কাছেই রয়ে গেল উর্মি। আজ থেকে আমার জগৎটা কেবল সাদা কালোই হয়ে গেল। আর এই নাও, আমার রং তুলিগুলো নাও, এগুলো তুমি তোমার কাছেই রেখো। এইগুলো আমায় বারবার আমার ব্যর্থতার কথাটা মনে করাবে। ট্রেনটা ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল, আর সাথে নিয়ে গেল আমার প্রথম জীবনের সেই রঙিন বসন্তকে। জনশূন্য স্টেশনে একলা দাঁড়িয়ে আমি বুঝলাম আমার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। দিশা, তুই তো আজ নিজের আধুনিক ঘরে এসি চালিয়ে নরম বিছানায় শুয়ে কাঁদছিস। আমি সেদিন ওই অন্ধকার স্টেশনে একা দাঁড়িয়েছিলাম, যেখানে আমার ফেরার আর কোনো জায়গাও ছিল না। কিন্তু সেই রাতেই আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা ঠাম্মি? তুমি কি সুবীরকে ঘৃণা করতে শুরু করেছিলে? না রে, ঘৃণা তো দুর্বলরা করে। আমি প্রতিজ্ঞা করেছিলাম, ভালোবাসা ভাঙলেও আমি উর্মিলা ভাঙব না। সুবীর আমাকে যে রঙগুলো দিয়ে গিয়েছিল, আমি ঠিক করেছিলাম সেই রঙগুলো দিয়েই আমি আমার নিজের ভবিষ্যৎ আঁকব। কারোর চলে যাওয়া মানেই জীবনের পূর্ণচ্ছেদ হয় না রে দিদি ভাই, সেটা হতে পারে এক নতুন পরিচ্ছেদের শুরু। সুবীর চলে যাওয়ার পর মান্দারপুর গ্রামটা উর্মিলার কাছে এক বিস্তীর্ণ ধূসর মরুভূমি হয়ে উঠেছিল। প্রতিটি চেনা গলি, প্রতিটি পরিচিত বকুলতলা যেন সুবীরের না থাকার কথাটাই চিৎকার করে বলতো। দিশা যেমন আজ আধুনিক যুগের সব সুযোগ সুবিধা থাকতেও নিজেকে অন্ধকার ঘরে বন্দি করেছে, উর্মিলাও সেদিন নিজেকে গুটিয়ে নিয়েছিল। কিন্তু সেই 60-এর দশকে শোক পালনের বিলাসিতা ছিল না, তখন কান্নার চেয়েও বড় ছিল টিকে থাকার লড়াই। সমাজ তখন একা হয়ে যাওয়া মেয়েদের দিকে করুণার চেয়ে সন্দেহের চোখেই বেশি তাকাতো। তারপর কি করলে ঠাম্মি? সুবীর তো চলে গেল, তুমি কি মাসের পর মাস ওর ফেরার অপেক্ষায় জানালার ধারে বসে থাকতে? আচ্ছা, ওর কোনো খবর নিতে ইচ্ছে করেনি একবার গিয়ে ওর বাড়ির সামনে দাঁড়াতে? ইচ্ছে তো করতো রে দিদি ভাই, মনটা তো আর পাথর নয়। কতবার মনে হয়েছে স্টেশনে গিয়ে ট্রেনের চাকার শব্দ শুনি, যদি ও ফিরে আসে। কিন্তু জানিস দিশা, আত্মসম্মান বড় বালাই। যে মানুষটা নিজের সিদ্ধান্তের ভার নিতে পারে না, যে পরিস্থিতির কাছে হার মেনে মুখ নিচু করে চলে গেছে, তার ফেরার পথ যে বসে থাকা মানে নিজের জীবনটাকে প্রতিনিয়ত অপমান করা। আমি বুঝেছিলাম সুবীর আমাকে যতটা না ভালোবাসতো, তার চেয়েও বেশি ও ভয় পেত সমাজ আর পরিবারকে। আর আমি ঠিক করলাম, আমি আর কাঁদবো না। সুবীর বলেছিল না, জীবন যেন রঙিন হয়। আমি ঠিক করলাম, আমি নিজেই নিজের রঙের কারিগর হব। উর্মিলা কান্নাকাটি ছেড়ে ধরল বই আর সুবীর দিয়ে যাওয়া সেই রং তুলির বাক্স।
গ্রাম্য সমাজের বাঁকা চাউনি, পাড়ার লোকেদের কানাঘুষো সবকিছু সে এক আশ্চর্য অবহেলায় উপেক্ষা করল। সেই সময় একজন তরুণীর জন্য পড়াশোনা চালানো ছিল যুদ্ধের সমান। দিনের বেলা সে ঘরের কাজ করত, আর রাতে লণ্ঠনের স্তিমিত আলোয় সেলাইয়ের কাজ শিখত। গ্রামের অন্য মেয়েরা যখন বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন দেখছে বা পণের দুশ্চিন্তায় মরে যাচ্ছে, উর্মিলা তখন বুনছিল নিজের পায়ে দাঁড়ানোর এক নিভৃত নকশা। বাবা, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি কলকাতা যেতে চাই। আমি নার্সিং ট্রেনিংয়ের জন্য আবেদন করেছি এবং আমার নামও এসেছে। এই গ্রামের ছোট গণ্ডিতে আমি নিজেকে আর শ্বাসরোধ করে মারতে পারছি না। কিন্তু মা, তুই একা শহরে যাবি? লোকে যে অনেক কথা বলছে। সুবীরের সাথে তোর নামটা জড়িয়ে যে কুৎসার উঠেছে, তা কি অত সহজে মুছে যাবে? শহরেও কি শান্তি পাবি তুই? লোকে তো আমার ভাতের থালা সাজিয়ে দেবে না বাবা। লোকে বড় জোর বদনাম করতে পারে, কিন্তু আমার ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না। সুবীর নেই, তাই বলে কি আমি মরে যাব? আমার ভেতরে এখন একটা জেদ চেপে গেছে। আমি প্রমাণ করতে চাই যে কোনো পুরুষ একটা মেয়ের জীবন গড়ে দিতে না পারলেও সেই জীবন ভেঙে দেওয়ার ক্ষমতাও তারা রাখে না। আমি উর্মিলা, আমি আমার নিজের পরিচয় করব। উর্মিলা পাড়ি জমালো এক অনিশ্চিত শহরে। যে সুবীর তাকে ছেড়ে গেছে, সেই সুবীরের দেওয়া রং তুলিগুলো সে কিন্তু ফেলে দেয়নি বা অভিমানে পুড়িয়ে ফেলেনি। বিষাদকে সে পরম মমতায়, সৃজনশীলতায় বদলে ফেলল। হাসপাতালে নার্সিংয়ের কঠোর পরিশ্রমের মাঝেও যখন অবসাদ আসত, সে ছবি আঁকত। একাই গঙ্গার ঘাটে বসে বই পড়ত। সে শিখল কিভাবে নিজের সঙ্গ উপভোগ করতে হয়, মানুষের ভিড় ছাড়াই কিভাবে একা একা পূর্ণ হওয়া যায়। সেই কঠিন সময় আমি বুঝেছিলাম দিশা, নিজেকে ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো সম্পর্কই টেকে না। আমি যদি নিজেকে ভালো না বাসতাম, তবে হয়তো কোনো অন্ধকার কুয়োর পাড়ে গিয়ে জীবনটা শেষ করে দিতাম। কিন্তু আমি বেঁচে রইলাম নিজের জন্য। আর যখন আমি নিজে সম্পূর্ণ হলাম, তখনই আমার জীবনে এলো তোর দাদু। দাদুর সাথে তোমার পরিচয় কিভাবে হলো ঠাম্মি? দাদু কি জানতেন সুবীরের কথা? তুমি কি দাদুকে ভালোবাসতে পেরেছিলে, নাকি ওটাও ছিল সির্ফ একটা সমঝোতা? সমঝোতা নয় রে, ওটা ছিল অগাধ শ্রদ্ধা। তোর দাদু অমল ছিল আমার হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার। খুব ধীর স্থির আর শান্ত একটা মানুষ। তিনি আমার অতীত জানতেন, এমনকি আমার সেই আধপোড়া ছবির খাতাটাও দেখেছিলেন। একদিন ডিউটি শেষে বৃষ্টির বিকেলে তিনি আমায় বলেছিলেন, উর্মিলা, তোমার ওই সাদা কালোর ক্যানভাসে আমি একটু নীল রং হতে চাই। আমাকে কি একটু জায়গা দেবে? আমি তোমার অতীত মুছতে আসিনি, শুধু বর্তমানের পাশে দাঁড়াতে চাই। সেখানে কোনো মোহ ছিল না, ছিল সম্মান। আর সেই শ্রদ্ধার ভিত ছিল বলেই আমাদের সংসার 40 বছর টিকেছিল। দিশার এই দীর্ঘ গল্প দিশার ভেতরে কোথায় যেন এক সজোরে ধাক্কা দিল। সে এতদিন কেবল নিজের যন্ত্রণাকেই পৃথিবীর সব থেকে বড় ক্ষত ভেবে এসেছিল। সে ভাবল, উর্মিলা যদি সেই রক্ষণশীল যুগে দাঁড়িয়ে কোনো অবলম্বন ছাড়া নিজেকে নতুন করে গড়তে পারে, তবে সে কেন পারছে না? অর্ণব তো কেবল একটা মানুষ ছিল, সে তো দিশার সম্পূর্ণ নিয়তি নয়। দিশার নিজেরও তো একটা পরিচয় আছে, একটা মেধা আছে। আয়শা, শোন, আমি কাল অফিসে আসছি। হ্যাঁ রে, অনেক দেরি হয়ে গেছে। আর শোন, আমার জন্য একটা ভালো আর্ট গ্যালারি পাস জোগাড় করতে পারবি? অনেক দিন হলো কোনো ভালো কাজ দেখা হয় না। মনটাকে এবার একটু বড় করা দরকার। দিশা, কফি খাবে এক কাপ? তোমাকে অনেকদিন পর তোমার ডেস্কে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমরা সবাই খুব মিস করছিলাম আর কি। হ্যাঁ রাহুল, এক কাপ কফি হলে মন্দ হয় না। থ্যাঙ্কস, আসলে একটু ব্রেক দরকার ছিল।
তোমার এই নতুন কোডিং প্রজেক্টটা নিয়ে তুমি খুব টেনশনে ছিলে যাওয়ার আগে। আমি কয়েকটা মডিউল চেক করে স্ট্রাকচার করে রেখেছি। তুমি চাইলে আমরা লাঞ্চের পরে একবার বসতে পারি। না না, কোনো তাড়াহুড়ো নেই, তুমি তোমার সময় নাও। তুমি এটা আমার জন্য করেছো কেন রাহুল? আমরা তো কেবল কলিগ। কেন আবার? ভালো কাজ করার জন্য মানুষের মনের শান্তিটাই জরুরি দিশা। আমি তো শুধু একটা ছোট সাহায্য করতে চেয়েছি। আমরা তো শুধু কাজই করি না, আমরা তো একে অপরের পাশেও দাঁড়াতে পারি, তাই না? রাহুল মানুষটা অর্ণবের মতো নয়। অর্ণবের উপস্থিতিতে একটা দাপট ছিল, একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু রাহুলের উপস্থিতিতে আছে এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি। রাহুল জানে কখন কথা বলতে হয় আর কখন কেবল চুপ থেকে সম্মান দিতে হয়। দিশা অনুভব করল দীর্ঘ কয়েক মাস পর সে কারো সাথে কথা বলতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে না। সে বুঝতে পারল সব পুরুষই কেরিয়ার আর স্ট্যাটাস খোঁজে না, কেউ কেউ কেবল মানুষের মনটাকেও গুরুত্ব দেয়। জানিস দিশা, অন্ধকার ঘরের দরজা বন্ধ করে রাখলে কোনোদিনও আলো ঢোকে না। তুই আজ সাহস করে দরজাটা একটু খুলেছিস, দেখবি এবার আকাশটা তোর জন্য কত বড় হয়ে ধরা দেবে। মেঘ কাটতে শুরু করেছে দিদি ভাই। ঠাম্মি, আমি আর ওই পুরোনো মেসেজগুলো বা অর্ণবের সোশ্যাল মিডিয়া প্রোফাইল কোনোটাই চেক করিনি। আজ প্রায় 3 দিন হয়ে গেল জানো। আচ্ছা, কি অদ্ভুত না? আমি ভেবেছিলাম ওগুলো ছাড়া আমি আর এক মুহূর্তও বাঁচবো না, অথচ আজ আমার মনে হচ্ছে আমি তো বেশ আছি। ওগুলো মায়া রে দিশা, মায়া কাটানো খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিজের হাতটা একবার শক্ত করে ধর, দেখবি অন্য কারোর হাতের আর প্রয়োজন পড়ছে না। যখন তুই নিজেই নিজের বন্ধু হবি, তখন সারা পৃথিবী তোর বন্ধু হতে চাইবে। কয়েকদিন পর রাহুল দিশাকে নিয়ে গেছে এক আধুনিক আর্ট গ্যালারিতে। দিশা দেওয়ালের ছবিগুলো খুঁটিয়ে দেখছিল। প্রতিটি রং, প্রতিটি ব্রাশ স্ট্রোক তাকে ভাবাচ্ছিল। হঠাৎ একটি বিশেষ ফ্রেমের সামনে গিয়ে দিশা পাথর হয়ে থমকে দাঁড়ালো। একটি পুরনো স্টাইলের ল্যান্ডস্কেপ, দিগন্ত রেখাটা একটু ফ্যাকাশে, কিছুটা বিষণ্ণ, কিন্তু একদম এক কোণে খুব যত্ন করে আঁকা একটি ছোট কদম ফুল। রাহুল, এই ছবিটা দেখো, এই স্টাইলটা অদ্ভুত একটা হাহাকার আছে এতে, যেন কোনো এক অসমাপ্ত গল্পের নীরব কান্না। হ্যাঁ দিশা, এটা একজন খুব নামকরা কিন্তু রহস্যময় শিল্পীর প্রথম দিকের কাজ। ওনার নাম ছিল সুবীর সেনগুপ্ত। যদিও উনি পরবর্তী জীবনে ছবি আঁকা প্রায় ছেড়ে দিয়েছিলেন, কেবল নিজের ডায়েরিতেই আঁকতেন। কেন কে জানে, কোনো এক গভীর শোক হয়তো ওনাকে গ্রাস করেছিল। দিশার বুকটা ধক করে উঠল। সুবীর সেনগুপ্ত? তবে কি এই সেই সুবীর, ঠাকুমার সেই হারিয়ে যাওয়া প্রেম? দিশা দ্রুত ছবিটার নিচে লেখা সালটা দেখল, 1962। দিশা বুঝল সময় হয়তো মানুষকে শরীরীভাবে আলাদা করে দেয়, কিন্তু আত্মার চিহ্ন কোথাও না কোথাও অমর হয়ে থেকে যায়। যে রং সুবীর ঠাকুমাকে দিয়ে গিয়েছিলেন, সেই রঙেরই এক কণা আজ দিশাকে নতুন করে বাঁচার মন্ত্র দিচ্ছে। আর্ট গ্যালারির সেই মায়াবী হলদেটে আলোয় দিশা যেন এক জীবন্ত পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে এখন কেবল ক্যানভাসে আঁকা কিছু রং নয়, বরং তার ঠাকুমার জীবনের সেই দীর্ঘশ্বাসগুলো ফ্রেমবন্দি হয়ে আছে। সুবীর সেনগুপ্ত নামটা দিশার কানের কাছে কোনো অলৌকিক মন্ত্রের মতো বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ঠাকুমার গল্পের সেই বিষণ্ণ শিল্পী, যিনি একদিন মান্দারপুর রেল স্টেশনে দাঁড়িয়ে বলেছিলেন তিনি আর কোনোদিন তুলি ধরবেন না, তারই হৃদয়ের রক্তক্ষরণ আজ এই গ্যালারির দেওয়ালে আধুনিক মানুষের প্রশংসা কুড়োচ্ছে। দিশার খুব ইচ্ছে হল রাহুলকে জড়িয়ে ধরে চিৎকার করে সবটা বলে, কিন্তু তার গলার ভেতরটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। দিশা, কি হলো তোমার? এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? শরীর খুব খারাপ লাগছে নাকি এই ছবিটা তোমাকে একটু বেশি ইমোশনাল করে দিয়েছে? না রাহুল, আমি ঠিক আছি। আসলে এই ছবিটা, এই রঙের ব্যবহার,
ওই দিগন্তের একাকিত্ব, এই সবটাই আমার খুব চেনা। আচ্ছা রাহুল, তুমি এই শিল্পী সুবীর সেনগুপ্ত সম্পর্কে আর কি জানো? ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ক্যাচলাগে কিছু লেখা আছে? খুব বেশি কিছু তো নেই, তবে হ্যাঁ, এই গ্যালারির কিউরেটার আমার খুব পরিচিত, ওর কাছেই শুনেছি সুবীরবাবু শেষ জীবনে ভীষণ নিভৃতচারী ছিলেন। ওনার কোনো এক অসম্পূর্ণ ভালোবাসার কথা উনি ডায়েরিতে লিখে গিয়েছিলেন, যেটা তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন। ওনার কোনো সন্তানও ছিল না জানো, এমনকি তিনি বিয়েও করেননি। ওনার মৃত্যুর পর ওনার এক দূর সম্পর্কের ভাইপো এই ধুলোমাখা ছবিগুলো খুঁজে পায় এবং এই গ্যালারিতে দিয়ে দেয়। কেন জিজ্ঞাসা করছো দিশা? তুমি কি ওনাকে চিনতে? আমি না রাহুল, কিন্তু আমার রক্ত ওনাকে চিনত। চলো আজ ফেরা যাক, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠাম্মি হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। আজ আমার কাছে ওনার জন্য একটা খুব দামি খবর আছে। দিশা বাড়ি ফিরে দেখল ঠাকুমা বারান্দার আরাম কেদারায় বসে আকাশের শেষ বিকেলের আলো দেখছেন। হাতে সেই পুরনো জপমালা, কিন্তু চোখ দুটো যেন দূর কোনো দিগন্তে আটকে আছে। দিশার হাতে গ্যালারির সেই ক্যাটালগ। সে নিঃশব্দে গিয়ে ঠাকুমার পায়ের কাছে মেঝের ওপর বসল। আজ আর দিশার চোখে সেই দিশেহারা জল নেই, বরং আছে একরাশ প্রাপ্তির শান্তি। ঠাম্মি, আজ আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি জানো। তুমি বলেছিলে না সুবীরবাবু আর কোনোদিন আঁকবেন না, কিন্তু দেখো তিনি এঁকেছিলেন। আর শুধু আঁকেনি ঠাম্মি, তিনি তার প্রত্যেকটা স্ট্রোকে তোমার দেওয়া সেই বিরহকে অমর করে রেখে গেছেন। আজ আমি ওনার আঁকা ছবি দেখেছি গ্যালারিতে। সুবীর সেনগুপ্ত আজ এক কিংবদন্তি নাম, কিন্তু ঠাম্মি জানো তিনি আর কাউকে জীবনসঙ্গী করেননি। তার সেই শূন্য ক্যানভাসে তোমার নামটা না লিখেও তিনি পুরো জগৎ জুড়ে শুধু তোমাকেই রেখে দিয়ে গিয়েছিলেন। এঁকেছিল, তবে কি সে তার জেদ রাখতে পারেনি? আমি জানতাম রে দিশা, শিল্পী তো তার হৃদয়ের রক্ত দিয়েই রং তৈরি করে। ছবি না এঁকে সে বাঁচত কি করে? আমি তো সারা জীবন ভেবেছি ও হয়তো সংসারী হয়েছে, সুখে আছে, কিন্তু আজ শুনছি ও একলা রয়ে গিয়েছিল। ওই নিঃসঙ্গ মানুষটা সারা জীবন কেবল ক্যানভাসকে ভালোবেসে গেল। তিনি ভালো ছিলেন না ঠাম্মি, তিনি খুব একা ছিলেন। আচ্ছা, তোমার কি এখন আফসোস হয়? যদি সেদিন ওই স্টেশনে তুমি ওনার হাতটা ধরে টেনে নিতে, যদি ওনার পরিবারের বিরুদ্ধে গিয়ে সমাজকে তোয়াক্কা না করে তুমি ওনার পাশে দাঁড়াতে, তবে ইতিহাসটা আজ কি অন্যরকম হতো না ঠাম্মি? না রে পাগলি, কোনো আফসোস নেই। আজ 70 বছর বয়সে দাঁড়িয়ে বুঝতে পারছি, সেদিন যদি আমি জেদ করতাম তবে সুবীর হয়তো ওর মাকে হারাতো, আর সেই অপরাধ বোধ আমাদের পবিত্র ভালোবাসাকে একদিন বিষিয়ে দিত। সব ভালোবাসা তো পরিণতির জন্য জন্মায় না দিশা। কিছু ভালোবাসা মানুষকে গড়ে তোলার জন্য জন্মায়। সুবীর আমাকে সেই লড়াকু উর্মিলা তৈরি করে দিয়ে গেছে, যে অভাবের দিনেও মাথা নিচু করেনি। ও না থাকলে আমি আজ এই শান্ত আত্মবিশ্বাসী ঠাকুমা হয়ে উঠতে পারতাম না। ওর অসম্পূর্ণতা আমার জীবনের পূর্ণতা হয়ে দেখা দিয়েছিল। দিশা এই মুহূর্তে বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা সে আজ পেয়ে গেছে। সে এতদিন অর্ণবকে ঘৃণা করছিল, কারণ সে ভেবেছিল অর্ণব তাকে নিঃস্ব করে দিয়ে গেছে, তার সবটুকু হরণ করে নিয়েছে। কিন্তু আসলে তো তা নয়। অর্ণব তাকে এই কঠিন সত্যটা শিখিয়ে দিয়ে গেছে যে অন্যের ওপর নির্ভর করে নিজের সুখ খুঁজে পাওয়াটা বালির ওপর রাজপ্রাসাদ গড়ার মতো। অর্ণব চলে না গেলে দিশা কোনোদিনও নিজের ভেতরের এই ঘুমিয়ে থাকা শক্তিটা চিনতে পারত না। সে কোনোদিন জানতেই পারত না যে একা একা দাঁড়িয়েও হাসা সম্ভব। অর্ণবের মেসেজ। দীর্ঘ কয়েক মাস পর সেই পরিচিত নম্বর থেকে বার্তা এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় দিশার হৃদস্পন্দন আর বাড়ল না।
হাত দুটোও কাঁপল না। দিশা, কেমন আছো? অনেকদিন পর টেক্সট করছি। আসলে কোহেলির সাথে না আমার ঠিক বনছে না। ওনা খুব ডমিনেটিং, আমার স্পেস দেয় না একদম। আমি না খুব চাপে আছি, জানো তো। বলছি, আমরা কি একবার দেখা করে কথা বলতে পারি? আমার না বারবার মনে হচ্ছে তোমাকে ছেড়ে আমি বোধহয় মস্ত ভুল করেছিলাম। আই মিস ইউ দিশা, আই রিয়েলি মিস ইউ আ লট। ভুল না অর্ণব, তুমি কিচ্ছু ভুল করনি। জীবনের সেই মুহূর্তে তোমার জন্য যেটা প্রয়োজন ছিল তুমি সেটাই করেছো। আর তোমার ওই না বলাটা আজ আমাকে নিজের মুখোমুখি আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অর্ণব, কিন্তু তোমাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। আমি খুব ভালো আছি অর্ণব, তবে আমাদের আর কথা বলার বা দেখা করার কিছু নেই। আমি আমার অন্ধকার সুড়ঙ্গটা কাটিয়ে এখন এক বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে আছি। সেখানে তোমার কোনো ছায়া নেই। তুমিও নিজের পথ খুঁজে নাও। আমার পক্ষ থেকে তোমার জন্য কেবল শুভকামনা রইল। বিদায়। বাহ, আজ তো তোমাকে খুব উজ্জ্বল আর প্রাণবন্ত দেখাচ্ছে দিশা। প্রজেক্টটা সাকসেসফুলি সাবমিট করার আনন্দ, নাকি নতুন কোনো ছবি আঁকার পরিকল্পনা করেছো? দুটোই রাহুল। আর সব থেকে বড় আনন্দ হলো আমি আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসিটায় আর কোনো পুরনো মেঘ দেখতে পাচ্ছি না। আমি এখন সম্পূর্ণভাবে নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছি। জানো দিশা, আমি এর আগে তোমাকে কখনো কিছু বলিনি, কিন্তু তোমার ওই বিষণ্ণ চোখগুলো যেদিন গ্যালারিতে প্রথম উজ্জ্বল হয়ে উঠল, আমি বুঝেছিলাম তুমি একজন লড়াকু যোদ্ধা। আমি কি এই যোদ্ধার সাথে বন্ধু হয়ে আজীবন পাশে থাকতে পারি? কোনো দাবি নেই, কোনো পিছুটানও নেই, শুধু একসাথে মেঘমুক্ত আকাশ দেখার অঙ্গীকার। ঠাম্মি বলে একটা দরজা বন্ধ হলে ঈশ্বর আরেকটা বড় দরজা খুলে দেন। রাহুল, আমি ওই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তুমি যদি পাশে থাকো তবে হয়তো বাকিটা পথ নিজের ছন্দে হেসে পার করতে পারবো। চলো নতুন করে সবটা শুরু করি। দিশা আজ আর পুরনো ডিলিট করা মেসেজ চেক করে না। সে এখন ল্যাপটপ খুলে কোডিংয়ের ফাঁকে নতুন করে ডিজিটাল স্কেচ করতে শিখেছে। ঠাকুমার সেই পুরনো কাঠের ট্রাঙ্ক থেকে বের করে আনা সুবীর সেনগুপ্তর সেই আধ শুকনো তুলিগুলো এখন দিশার হাতে প্রাণ ফিরে পেয়েছে। ভালোবাসা হয়তো ভাঙে, সম্পর্ক হয়তো শেষ হয়, কিন্তু মানুষ যখন নিজেকে ভালোবাসতে শিখেছে তখন সেই ভাঙা হৃদয়ের টুকরোগুলোই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে শক্ত বর্ম। কি আঁকছিস রে দিদি ভাই? আবার কি সেই সুবীরের ল্যান্ডস্কেপ? না ঠাম্মি, এটা একটা নতুন দিগন্ত, যেখানে উর্মিলা আর সুবীর আলাদা হলেও তাদের স্মৃতিগুলো আজ আমার ক্যানভাসে মিলেমিশে একাকার হয়ে গেছে। যে দিগন্তটা আর ফ্যাকাশে নয়, আমাদের সবার নিজস্ব রঙে রঙিন। ভালোবাসার সময়ের সাথে সাথে রূপ বদলায়। কেউ অতীত হয়ে মনের মণিকোঠায় দীর্ঘশ্বাস হয়ে থাকে, কেউ বর্তমান হয়ে হাত ধরে পাশে হাঁটে। দিশা আজ বুঝেছে বিচ্ছেদ মানেই জীবনের বিনাশ নয়, বিচ্ছেদ মানে হলো এক নতুন শক্তিশালী আমির জন্মলগ্নে পৌঁছনো। ছাই থেকেই যেমন ফিনিক্স পাখি জন্মায়, তেমনি বিচ্ছেদের দহন থেকেই জন্ম নেয় এক অনন্যা নারী। জীবনের দীর্ঘ কালজয়ী ছায়াপথ পেরিয়েই অবশেষে খুঁজে পাওয়া যায় নিজের ভেতরের আসল আলোর দিশা।